সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত। হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরকে পরিণত হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। I have a message directly from the president. Decision whether or not to go within the next 2 weeks. This war is not American war. This will be hell for the whole region. ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির প্রতিবাদে তেহরানে ব্যাপক বিক্ষোভ। রাজপথে বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দারা, ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে মুসলিম বিশ্ব লড়তে বাধ্য হবে। জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বের শাসকরা এখনো চুপ করে আছে, সোচ্চার হন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। শীঘ্রই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্রের অভিযোগ, ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। বাংলাদেশের কাঁধে 13 লাখ রোহিঙ্গার বোঝা, এখনো আসছেন অনেকে। প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। সপ্তাহ পেরোলো ইসরায়েল ইরান সংঘাত। 8ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণের বেরশেবা অঞ্চলে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরানের হুঁশিয়ারি দিয়ে বলছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। চলমান সংকট সমাধানে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। স্থানীয় সময় শুক্রবার সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও হাসপাতালে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। Decision whether or not to go within the next 2 weeks. যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলকে নরকে পরিণত করবে। ইরান ইসরায়েল চলমান সংকট সমাধানে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে ইরানে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নামেন হাজারো মানুষ। শীর্ষ নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে মুখরিত করেন রাজপথ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। তেহরানে দ্রুত হামলা বন্ধের দাবি জানান তারা। ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলাতেও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়াও। আর বিশেষজ্ঞরা বলছেন প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ওদিকে ইসরায়েলকে নগ্ন সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা করছেন তারা। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধাপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ইসরায়েল ইরান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। তেহরানের পাল্টা আঘাতে তেল আবিবে বাড়ছে ধ্বংসস্তূপ। বিশ্বের শান্তিকামী মানুষ যখন জানাচ্ছেন যুদ্ধবন্ধের আহ্বান, তখন দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে ইসরায়েল আর মার্কিন কর্তা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস সহ আরও ৩টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানান বক্তারা। তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার, তাকে হত্যা করা। দলমত নির্বিশেষে
মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। জাতি এবং আকীদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, তত ইহুদিরা সুযোগ পাবে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে আবারও দেশটির সকল পণ্য বয়কটের ডাক দেন মুসল্লিরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানির দাম $120 থেকে $130 উঠতে পারে, এমন পূর্বাভাসই দিয়েছে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও তারা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। এদিকে অস্থিতিশীল বিশ্ববাজারে প্রতি ব্যারেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। ক্রমেই বিশ্ববাজারে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব, ধীরে ধীরে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার প্রায় 3% বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল $78.85, যা গেল 22 জানুয়ারির পর সর্বোচ্চ। ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই প্রশ্ন 2 সপ্তাহের জন্য ট্রাম্প জিইয়ে রাখায় জ্বালানি তেলের বিশ্ববাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্বের বড় বড় তেল সরবরাহ কোম্পানিগুলো বলছে 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও বড় ধরনের কোনো অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। এই পর্যন্ত কিন্তু তেলের বাজারে যেই প্রভাবটা আমরা দেখেছি সেটা কিন্তু অত বড় মাত্রার প্রভাব না। 1 বছর আগের দামের সাথে তুলনা করেন তাহলেও কিন্তু এখন $15 থেকে $20 কম আছে তেলের দাম। তো সেই হিসাবে এই পর্যন্ত তেমন মোটা দাগে কোনো প্রভাব আমরা দেখিনি। আমি বলবো 80-র উপরে গেলেই উদ্বেগের জায়গা তৈরি হবে। কিন্তু যে 80-র নিচে থাকে এখন যেখানে আছে, মানে কাছাকাছি যাচ্ছে, এখানে উদ্বেগটা বেড়ে যাচ্ছে এবং এখানে আবার গতকালকে যুক্তরাষ্ট্রের যে অবস্থানটা, এটা উদ্বেগটা আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $120 থেকে $130 উঠে যেতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, শিগগিরই জানা যাবে দিনক্ষণ। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে বৈঠকের পর থেকেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ভারত থেকেও চলছে অপপ্রচার, আর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর থেকে আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নাকি এর আগেই আসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিগগিরই জানা যাবে দিনক্ষণ, তার অপেক্ষায় আছে দেশের মানুষ ও বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর কুলখানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান আমির খসরু। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডন বৈঠকের পর ভারত থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানা চক্রান্ত করছে। দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন রিজভী আহমেদ। এছাড়া ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করতে হবে। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে
বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পরীক্ষা শুরুর আগেই থানার লকার ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি। নওগাঁর ধামুরহাটে 3 সদস্যের কমিটি গঠন। কাল ঘটনাস্থল পরিদর্শন করবেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। ঈদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। অনুসন্ধানে উঠে এসেছে ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ, সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রভাব খাটিয়েই এসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা। নতুন করে আসছেন আরও অনেকে, ফলে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদনে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আমরা পারাই দিয়ে আমরা পুরা গোষ্ঠীটি সব মিলে আসছিল। আমরা সরকার হদে এডিয়ার বিদেশি মানুষ এটা রাখানো যায়। গাড়ি আনি এত মাদে গাড়ি বাড়ির বোর্ডা টানি সারি দিয়ে রাতের 1:30 বাজে মরে যখন মারি ফেলে বলে হয়ে এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কর্ম করে না বেশি আদার লাগে আর গরো তাজে উমদে আজ জায়গা তাজে দি আর হতে ভেরিফাই করানো করিব, কিন্তু আরে মার দিহানর তোর তো আরে বলদি নমারওয়ান চলাবর দে
পুরা ওয়ালরা রিকোয়েশন গুজি দি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় ৮ বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি। আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে ৩০,০০০ করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হত নাশকতায় ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয়। মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতির সজলের রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, বাড়ছে বন্যার আশঙ্কা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়ইয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, মুরগির খামার। বাড়িঘরে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাসায়। কেউ কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বাঁধ ভাঙার পরে আমাদের বাড়ি মানে একবারে ফেলাই দিচ্ছে। গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। অনেক বস্তা দিয়েছি, অনেক মেটে দিয়েছি, কোনো কিছুতে লাভ হয় নাই, একেবারে দোষী চলে গেছে। তোর বড় যে বাঁধ ভেঙেছে, সেই বাঁধের কারণে আমাদের পুকুরের এবং এলাকার সকল পুকুরের মাছ চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। দেশের দরকার, সংস্কার দরকার, এটা সরকার কোনো উদ্যোগ নেয় না, এটা উদ্যোগ নেওয়ার দরকার। ফুলগাজীবাসীর প্রত্যেক বছর দুর্ভোগ পোহাতে হয়, প্রত্যেক বছর বন্যাতে আমাদের এই অবস্থা হয়। নদীটা যদি সংস্কার করে দেয় তাহলে আমাদের এখানে তেমন ক্ষয়ক্ষতিটা হতো না। নদীর গড় প্রশস্ততা ১০০ মিটার না করা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না, বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে বড় বাধা হলো নদীর প্রশস্ততা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নদীকে ১০০ মিটার প্রশস্ততা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য একটা প্রকল্প অনেকদিন থেকে দুইবার সাবমিট করা হয়েছে। এখন আবার স্টাডি চূড়ান্ত করা হয়েছে ৭৩৪০ কোটি টাকার। আমরা আশা করতেছি এবছরের মধ্যে এই প্রকল্প পাস হবে। ১৫৫ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণের কাজ শেষ হয় ২০১১ সালে। মুহুরী নদীর বাঁধের ১০২টি স্থানে ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নওগাঁ থানার ভেতর থেকে লকার ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধামইরহাট থানার ভেতরের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা এক বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ঘটনার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক ঘটনায় কেন্দ্র সচিব সে সহ ট্যাগ অফিসার সহ খুলতে গেছে, গিয়ে দেখে যে তালাটা ভাঙ্গা। খুলতে গিয়ে দেখে যে একটা প্যাকেট সহ, খুঁজতে গিয়ে দেখে যে ওই প্যাকেটের 50টা প্রশ্নই হচ্ছে বাইরে খোলা এলোমেলো ছড়ানো। একটা তদন্ত কমিটি গঠন করেছে। গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতেও চলছে অভিযান। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নামলে ঠিক ততটাই আতঙ্ক বাড়ে এই সড়কে। একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে।
সবশেষ বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরের সাতখামের বাজার এলাকায় গাছ ফেলে চলে ডাকাতি। এ সময় অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। রাত্রে 2টার সময় বর্মি যাওয়ার জন্য যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল, গাছ ফলায় 5 জন যাত্রী গেছে গা, তার 5 জন মিলে আক্রমণ করছে। 11টার দিকে বেরিয়ে চৌরাস্তা গেছিল, চৌরাস্তা থেকে একটা টিপ নিয়ে বর্মি যাওয়ার পথে মানে আটকায় করছে। সিএনজি ড্রাইভারের বাড়ি আমার স্কুলের সাথেই বাড়ি, পাশেই বাড়ি। ও সিএনজি চালায় লোক হিসেবে ভালো ছিল, গরিব মানুষ কিন্তু সৎ ছিল। ডাকাতির খবরে ওই এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা। গণপিটুনিতে মারা যান ডাকাত দলের এক সদস্য। পরে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয় 4 জনকে। তাদের ডাক চিৎকার দেয়, আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা করে। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে, এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামা যে কোনো একটি গাড়ি তারা দিক বিদিক ছোটাছুটি করে। এই ছোটাছুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয়। সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি এলাকাবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময়। একদিনের ব্যবধানে দেশে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 151 জন রোগী। এছাড়াও টানা 5 দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 86 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এরপরই আছে ঢাকা সিটি। এদিন ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু আক্রান্ত হন 18 জন এবং ঢাকা দক্ষিণে 10 জন। এ নিয়ে দেশে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7077 জনে এবং মারা গেছেন 30 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সপ্তাহ পেরোল ইরান ইসরায়েল সংঘাত। হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরকে পরিণত হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। শীঘ্রই জানা যাবে দিনক্ষণ, জানালো বিএনপি। ভারত থেকে ষড়যন্ত্রের অভিযোগ, ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান। এবং সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলা সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।